আজকে তিনটে ভাগে ভাগ করব আজকে আলোচনাটাকে। এক নম্বর তাহলে আমরা ট্রেড আগের দিন ভেবেছিলাম যে আগের দিন আমরা শিখেছিলাম যে কি কি ট্রেড করা যাবে। আজকে করব ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং। এটা খুব বড় এটা খুব বড় পার্ট, কিন্তু আমি আজকে ছোট করে আলোচনা করব। শুধু এটার জন্য ঘন্টা দুয়েক লাগতে পারে, সেই রকম একটা টপিক এটা। ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং, ইনভেস্টিং এর কত রকম পার্ট হয়, এটা আমি এই জায়গাটা আমি খুব ভালো বুঝি বলে আমি কনফিডেন্সের সাথে বলতেও পারি ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং ব্যাপারটা কি। আচ্ছা, আর আর হচ্ছে সাউন্ড আসছে এবার? শোনা যাচ্ছে? হ্যালো? ওকে। ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং ফার্স্ট। সেকেন্ড, ক্যাশ ভার্সেস ডেরিভেটিভ। হার্ড হার্ড ইজ টেকনিক্যাল। টেকনিক্যালস ফর ফর বিগিনার্স। এই হচ্ছে তিনটে আলোচনা করব তিনটে পার্টে। আমি তিনটে লিঙ্ক, যদি যদি লিঙ্ক ফার্স্ট লিঙ্ক কেটে যায় তাহলে আমি সেকেন্ড লিঙ্ক ওই একই লিঙ্কে হবে আমি ওই লিঙ্কেই জয়েন করব। ফলে আর আর সেকেন্ড টাইম লিঙ্ক দিতে হবে না, ফার্স্ট লিঙ্কেই জয়েন হবে। আমি তিনটে আলাদা ভিডিওতে করব। ওকে। ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং। ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে যে বেসিক ডিফারেন্সটা, সেটা হচ্ছে ট্রেডিং করতে গেলে আমরা একটা নির্দিষ্ট টেনিওরের জন্য করি, আর ইনভেস্টমেন্ট একটা নির্দিষ্ট গোলের জন্য করি। দিস ইজ দ্য মেন ডিফারেন্স ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে। আমার মনে হয় বেসিক ডিফারেন্স হচ্ছে ট্রেডিংটা এক নির্দিষ্ট সময় ধরে করা হয়। কোনো ট্রেডিংটা হতে পারে এক সপ্তাহের জন্য, কোনোটা 1 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর এরকম। আর ইনভেস্টমেন্টটা হয় নির্দিষ্ট গোলের জন্য। আমার বাড়ি কেনার জন্য, বিদেশ ভ্রমণের জন্য হতে পারে, গাড়ি কেনার জন্য হতে পারে। এইসব কারণে বিভিন্ন যে গোলগুলো হয় সেই গোলগুলোর কারণে হতে পারে। তো ট্রেডিং আর ইনভেস্টিং এর যে ডিফারেন্সটা সেটা হলো, ইনভেস্টমেন্ট এক ধরনের ট্রেডিং, কিন্তু ট্রেডিং মানেই যে ইনভেস্টমেন্ট হবে এরকম কোনো কথা নেই। আমি একটা স্টক আজকে কিনলাম, যেটা আমরা এখানে অনেকেই করেছি, যেমন এই যে স্টকগুলোর নাম লেখা আছে সেই স্টকগুলো কোনো কারণে আগের দিন লিস্ট আউট করেছিলাম, মনে নেই আর কিসের জন্য করেছিলাম। স্টকগুলো আমরা আলোচনা করি, এগুলো 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য। যেমন আমরা চার্ট দেখে আলোচনা করি, সেই চার্টের উপর ডিপেন্ড করে আমরা টাইম ফ্রেম ঠিক করি অথবা টার্গেট ঠিক করি। আর ইনভেস্টমেন্টটা হয় আমার নেক্সট জেনারেশনের জন্য হতে পারে। যেমন আমি ভাবলাম যে আজকে আমার মেয়েটার বয়স 6 বছর, 12 বছর পরে ওর 18 বছর হবে, তখন কলেজে ভর্তি টর্তি হওয়ার জন্য তার একটা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল হতে পারে। বা একটা কারো পুত্র সন্তান আছে, তার ব্যবসা ট্যাবসা করার কথা ভাবনা চিন্তা আছে, বা সে কোনো একটা বড় সড়ো কিছু করবে এরকম চিন্তা ভাবনা বাবার মনে আছে। আজ থেকে 20 বছর পর তার কি লাগতে পারে, তার জন্য একটা ইনভেস্টমেন্ট, কিছু স্টক কিনে রাখা, ইটিএফ কিনে রাখা, মিউচুয়াল ফান্ড কিনে রাখা, এগুলো ইনভেস্টমেন্ট। তো এই হলো বেসিক। ট্রেডিংটা এবার কি করে করা যায়, ইনভেস্টমেন্ট কি করে করা যায়, তার জন্য ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা হয়। তাই সেইগুলো ইন ডিটেলে আমি এখন যাচ্ছি না। ক্যাশ ভার্সেস ডেরিভেটিভ, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর বিগিনার্স অ্যাট লিস্ট। ডেরিভেটিভ ট্রেডিং আর ক্যাশ ট্রেডিং, আমরা শুনেছি ক্যাশ ট্রেডিং মানে হচ্ছে ইকুইটি ট্রেডিং। ইকুইটি মানে হচ্ছে স্টক ট্রেডিং, ইকুইটি বা স্টক ট্রেডিং।
এই যে স্টকে কেনা বেচা করি, এটাই হচ্ছে ক্যাশ ক্যাশ মার্কেট, ওটাই ক্যাশ মার্কেটের ট্রেডিং। ডেরিভেটিভ মানে হলো এফএনও, যেটাকে বলা হয় এফএনও ট্রেডিং। ডেরিভেটিভ কি করে আসে আমি সেই কনসেপ্টে আমি আসছি। ফিউচার এফএনওর কথা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এটা ভেরি হাই রিস্ক হাই রিওয়ার্ড। এফএনও ট্রেডিংটা এফএনও ট্রেডিংটা ভেরি হাই রিস্ক হাই রিস্ক very high risk and high reward. Risk very high, reward is also very high. Okay, আর ইকুইটি মার্কেটে রিস্ক ইজ ভেরি হাই, রিওয়ার্ড ইজ ভেরি হাই কথাটা যারা আমরা ইকুইটিতে ট্রেডিং করি, যখন আমরা স্টক মার্কেটে আসি তখন আমাদের এই কথাটা অনেকে মনে করান, যারা স্টক মার্কেটে আগে পুড়িয়ে গেছেন বা যারা স্টক মার্কেট সম্পর্কে খুব একটা ভালো বোঝেন না, তারা বলেন ভেরি হাই রিস্ক। মানে অ্যাকচুয়ালি ইকুইটিতে কোনো রিস্ক নেই। আমি আমি অন্তত কাজ করে এটা বুঝেছি যে দেয়ার ইজ নো রিস্ক অ্যাট অল ইন স্টক মার্কেট when we are considering only cash market. But in FNO trading there is a very high risk, there is no doubt about that. তার অনেক এক্সাম্পল আমি দেবো কত হাই রিস্ক হতে পারে। বাট এই ইকুইটি ট্রেডিংটা দেখে আমি এখানে ভেরি হাই রিস্ক বা রিওয়ার্ড সম্পর্কে কিছু লিখছি না। ইন কন্ট্রোল রিস্ক ক্যান বি easily optimized. রিস্কটা ইজিলি অপটিমাইজ করা যায়, মানে আমি কতটা রিস্ক নেবো সেটা পুরোপুরি ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেট করে নিতে পারবো। তো এই হলো আমাদের এই দুটোর বেসিক ডিফারেন্সটা। আমি আর কি করে রিস্কটা হবে আমি সব বলছি। কিন্তু এই ইকুইটি মার্কেটে কাজ করেই আমাদের হর্ষদ মেহতা বলেছেন রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ। তার কারণ আমি কয়েকটা চার্ট যখন শেষে চার্ট টেকনিক্যালে যাব তখন আমরা আলোচনাটা করব। অপশনস ট্রেডিং এ একটা এক্সপায়ারি বলে ব্যাপার আছে। একটা এক্সপায়ারি বলে ব্যাপার আছে। এক্সপায়ারি মানে যেদিন গিয়ে ওই আমি যে স্টকটা কিনছি, যে স্টকের ফিউচার বা যে স্টকের অপশন কিনছি সেটা জিরো হয়ে যেতে পারে, অটোমেটিক্যালি জিরো হয়ে যেতে পারে। এইটা নিয়ে আলোচনা করতে গেলে একটা বেসিক আইডিয়া দেওয়া দরকার, হোয়াট ইজ ডেরিভেটিভ, মানে ফিউচার এন্ড অপশনটা কি এবং এর এর এটা কেন মার্কেটে আনা হয়েছিল। ডেরিভেটিভ মানে হচ্ছে যেমন আমরা দুধ থেকে পনির তৈরি করি, দুধ থেকে যেমন দই তৈরি করি, এগুলো হলো দুধের ডেরিভেটিভ। সেই রকমই স্টকের ডেরিভেটিভ হচ্ছে তার অপশন বা ফিউচার। এখানে কাজটা কিভাবে হয় আমি একটা ছোট্ট উদাহরণ দেখাই, তাহলে বোঝা যাবে। ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি।
পজ করেছি। এটা হলো রিলায়েন্সের অপশন চেন। অপশন চেন, অপশন তৈরি হয়েছিল বড় বড় ফান্ড ম্যানেজারদের যে পজিশন, যে পোর্টফোলিও থাকে সেটাকে হেজ করার জন্য। হেজ কি? যদি কোনো কারণে মার্কেট পড়ে যায়, তাহলে মার্কেটের সেই পতনটা যত টাকা লস, পতনটার জন্য যত টাকা লস হবে, সেই লসটা যাতে ম্যানেজ করা যায়। কি করে ম্যানেজ করা যায় সেটাই আমি আজকে শিখবো। এটা এই হেজটা আমরাও করতে পারি। অপশন বা ফিউচারের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ক্যাপিটাল আমি ইনভেস্ট করেছি 10 লাখ, 20 লাখ, 25 লাখ, ফান্ড ম্যানেজাররা কয়েক হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেন। সেই টাকাটা যদি মার্কেট এই যে পড়ছে, মার্কেট 22,000-এর উপর গিয়ে আবার 21,500, প্রায় 800 পয়েন্ট পড়ে গেছে, এই 2% কারেকশন যে হয়ে গেল, এর ফলে তো যারা ইনভেস্ট করে রেখেছেন আগে থেকে তাদের তো লস হবে। সেই লসটা যাতে না হয় বা যাতে যতটা হচ্ছে তাতে কম করা যায়, সেই লসটাকে মিটিগেট করার জন্য এই অপশনটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল আমাদের মার্কেট। 2000 সাল, 2006-07 করে এটা শুরু হয়েছে। তাই জিকো কবে শুরু হয়েছে? এটা 2007-এ। স্টক অপশন না, আগে শুরু হয়েছে ইয়ে অপশন, আগে শুরু হয়েছে ইন্ডেক্স অপশন, তারপর আর নভেম্বরে। যাই হোক, 2007-এ বোধহয় নয়, সালটা আমিও ভুলে যাচ্ছি, 2006 বা 9 এরকম কিছু একটা হবে। তো এখন আমি ধরলাম এটা রিলায়েন্স নয়। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, সবাই একটু বুঝতে পারবে। অপশানে আমরা সবাই কল পুট কিনতে জানি, কল পুটের ব্যাপারটা আমি পরে বলছি। আমরা সবাই কল পুট, সিপি নাম শুনেছি। হঠাৎ করে মার্কেটে এই যেমন ফল হলো, এখানে অনেকে পিতে অনেক টাকা কামিয়েছে। আমাদের গ্রুপেও একটা স্ক্রিনশট দেখেছি যে 2 পয়েন্ট সামথিং লাখ কামিয়েছে একজন, আমাদের গ্রুপে দিয়েছিল, নিশ্চয়ই অনেকে দেখেছিস। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সিইপি, এই কথাটা আসে কোথা থেকে? এইগুলো, এই এতগুলো জিনিস কি হঠাৎ করে এই এতগুলো ভ্যালু এলো কোথা থেকে? রিলায়েন্সের এখন দাম তো মাত্র 2716 টাকা। 2716 টাকা দাম রিলায়েন্সের। 2716 টাকা দাম। তাহলে এই 2600, 2260, 2580, এইসব দামগুলো এলো কোথা থেকে? এখন এটা কিভাবে করা হয়? আমি ধরে নিলাম এটা এক বস্তা ধান, এটা রিলায়েন্স নয়, এটা এক বস্তা ধান। আমি ধরে নিলাম রিলায়েন্স শেয়ারটার নাম, আমি এটাকে রিলায়েন্স না ধরে আমি ধরে নিচ্ছি এটা এক বস্তা ধান বা এক বস্তা আলু, কথার কথা বলছি, আলু সিজন চলছে। আমি জানি 1 মাস পরে আলু উঠবে। এটার দাম কত হবে সেটা ভেবে আমি দেখলাম যে আমি 1 বস্তা আলু কিনতে যাব, আমি ডিমান্ড অনুযায়ী সেই আলুর বস্তাটাকে বুক করতে পারি। আমি ধরে নিলাম যে আমার মনে হলো এখন তো 2716 টাকা বস্তা চলছে, কিন্তু আগামী দিনের দামটা বাড়বে কারণ প্রোডাকশন ভালো হয়নি, কথার কথা ভেবে নিলাম আমি। আমি এটা দিয়ে বোঝাচ্ছি, আমি জানি না আলুর প্রোডাকশন বেশি হবে না কম হবে, এটাকে স্টকে অ্যাপ্লাই করবো আমরা। তাহলে আমি ভেবে নিলাম যে রিলায়েন্স ইয়ে আলুর বস্তা পার বস্তা 2716 টাকা থাকবে না, এটা বাড়বে। আমি তখন কি করলাম যে এই ধানটা, এই ধানের বস্তাটাকে আমি বুক করব। কোন ধানের বস্তাটা? যে ধানের বস্তাটা, এখানে ওইটা একটা ডিফারেন্ট ব্যাপার আছে যে আমি জ্যোতি আলু না চন্দ্রমুখী না S1 না কি সব বলে, আমি এগুলোকে ডিফারেন্ট স্ট্রাইক প্রাইস বলে দিচ্ছি যাতে দামগুলো আলাদা আলাদা হয়। আমি এই 2720 বা 40-এর এগুলোকে বুক করব, এবং বুক করার জন্য প্রতি বস্তায় মিনিমাম একটা বায়না করতে হয় আমাকে। আমি যদি 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনতে যাই, 1 লাখ 2 লাখ টাকা আমাকে বায়না করতে হয়। সেই বায়না প্রাইসটা হচ্ছে এখানে প্রিমিয়াম প্রাইস, এটাকে বলা হয় প্রিমিয়াম। এই যেদিকে লেখা আছে যে LTP, লাস্ট ট্রেডের প্রাইস, এটা হচ্ছে প্রিমিয়াম। এই ভ্যালুটা দিয়ে আমাকে ওটাকে বুক করতে হবে।
এটাই হয় সিইপি এর ভ্যালু। কখন সি এর ভ্যালু হয়, কখন পি এর ভ্যালু হয়, পরে বলছি। আমি ধরে নিলাম যে 2716 টাকা চলছে। আমি এই ধানের বস্তাটাকে 2720 দামে বুক করে দিলাম। 2720 দামে বুক করে দিলাম। যে দামেই তখন বিক্রি হোক, আমি 2720 টাকা পার বস্তাতেই পাবো। আমি ওটা চন্দ্রমুখী, জ্যোতি, এসন এটা বাদ দিয়ে দিলাম। আমি ধরে নিলাম এটা 2720 টাকা দামেই পাবো। তার জন্য আমার বুক করতে হবে পার বস্তা 20 টাকা 70 পয়সাতে। ঠিক আছে, মিনিমাম আমাকে হয়তো 100 বস্তা নিতে হবে। এখানে এখানে রিলায়েন্সের ক্ষেত্রে, রিলায়েন্সের ধানের বস্তাটা, এর ক্ষেত্রে মিনিমাম 550টা নিতে হয়। মিনিমাম 550 বস্তা নিতে হবে। তাহলে এক একটা বস্তায় আমার দাম পড়বে, কত? 250, সরি 550 হচ্ছে এইচডিএফসি ব্যাংক। 2720 টাকা বস্তা হিসাবে বুক করলে এটা হচ্ছে আমার 20 টাকা 70 পয়সা পার বস্তা এখন দাম পড়বে। আমি 250টার জন্য 250 ইন্টু 20 টাকা 70 পয়সা দিয়ে বুক করে দিলাম। তাহলে আমি 250 বস্তা কেনার জন্য কন্ট্রাক্ট করলাম। আমি তার সাথে ওই যে কি বলে এগ্রিমেন্ট করলাম। যার সাথে এগ্রিমেন্ট করলাম সে সেল করবে, সে আমাকে সেল করবে তো, আর আমি বাই করব। এখানে মাঝখানে কোনো দালাল নেই, এখানে এই কাজটা করে আমাদের ক্লিয়ারিং কর্পোরেশন। 2720 টাকা দামে আমাকে সে দিতে বাধ্য। আমি এই প্রিমিয়ামে কিনেছি, যদি দাম বেড়ে 3000 টাকাও হয়ে যায়, সে আমাকে 2720 টাকাতেই দেবে। তার লাভটা কার হবে? ধরে নিলাম যখন এটা উঠলো তখন সেটা 3000 টাকা দাম, মার্কেটের নাম চলে, আমরা চাষবাসের সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। তাহলে লাভটা কার হবে? লাভটা যে 2720 টাকায় বুক করেছে। এবার কত টাকা লাভ হবে? 2720 টাকায় বুক করেছে, দাম 3000 টাকা, তাহলে কত টাকা লাভ হওয়া উচিত? 280 টাকা। কিন্তু আমি 20 টাকা দিয়ে রেখেছি আগে থেকে, ওটা বাদ চলে যাবে, এটা আর ফেরত পাওয়া যায় না। তাহলে কত হলো? 260 টাকা। তাহলে পার বস্তা 260 টাকা আমার লাভ হয়ে যাবে। শুনে তো ভীষণ ভালো লাগছে। 260 ইন্টু 25, 250, 62,500 টাকা লাভ, তাই তো নাকি? 625, হ্যাঁ 62,500 টাকা লাভ, তারও বেশি লাভ। কিন্তু উল্টোটা যদি হয়, 2720টা যদি 2500 হয়ে যায়, তাহলে 220 টাকা লস, প্লাস আবার 20 টাকা, মানে 240 টাকা, 62,000 টাকা পুরো লস। কিন্তু 62,000 টাকা লস নয়, ওই লসটা হচ্ছে যত টাকা দিয়েছি তত টাকায় লস। সেটা আমি পরে বলছি কি করে যত টাকা দিয়েছি তত টাকাই লস হয়ে যাবে। আস্তে আস্তে কনসেপ্ট গুলো মাথায় ঢোকাবো, যেহেতু আমি তাড়াহুড়ো করবো না, এগুলো জানতে হবে। এর ভেতরে অনেক কিছু ব্যাপার আছে, মানে অপশনটা পড়তে গেলে, পুরোপুরি ভালো করে শিখতে গেলে 1 বছর 52টা ক্লাস খুব সিরিয়াসলি করলে খুঁটিনাটি সব জানা যাবে। আমিও সব জানি না, আমি কিছুই জানি না, মানে যতটুকু আমি জানি সেটুকু শেখাচ্ছি। এর ভেতরে অনেক কিছু আছে। পুরো ব্ল্যাক সোলস মেথড বলে একটা মেথড আছে, যার মধ্যে ডিফিকাল্ট ক্যালকুলেশন ঢুকে আছে। এই দামগুলো কি করে সেট হয়, কি করে বাড়া কমা হয়, সেগুলো সব ওই মডেলের মধ্যে আছে। ব্ল্যাক সোলস মডেল আছে, আর ক্যাশ অ্যান্ড ক্যারি মডেল আছে। সেগুলো সব আমরা আলোচনা করব যদি সবার ইন্টারেস্ট থাকে শেখার, শিখে যদি করার। আর যদি মনে হয় ফাটকা, পরের দিন মনে হবে মার্কেট উঠে যাবে, তাহলে সি কিনে নাও, মার্কেট নেমে যাবে, পি কিনে নাও। এইটা আমরা কখনোই করব না, না শিখে কখনোই করব না। মার্কেটে এমনও আছে, আমি তো বলেছি যে আমরা যদি চার্ট নাও দেখতে জানি, চার্ট দেখতে জানলে খুব ভালো, মানে সেটা সব থেকে ভালো ব্যাপার। যদি নাও দেখতে জানি, এইটা শিখে স্ট্র্যাটেজি বানিয়ে না লস করেও কাজ করা যায়। কিন্তু সেটার জন্য আগে শিখতে হবে, নিজের কনসেপশনটা পুরো ক্লিয়ার থাকতে হবে, তবে এটা হবে। মানে এমন স্ট্র্যাটেজি বানানো যায় যে মার্কেটটা যদি খুব খারাপও হয়ে যায়, আমার লসটা মিনিমাম হবে, আর যদি আমার ফেভারে যায় হিউজ প্রফিট হবে। নিজেই বানানো যাবে, তার জন্য তো শিখতে হবে আমি কখন কোনটাকে ইউজ করব না কখন। মানে প্রতি মুহূর্তে এখানে খাদের ধারে দাঁড়িয়ে আছি আমরা, একটুখানি অ্যাক্সিলারেটর বা ব্রেকের গোলমাল হলেই আমি খাদে পড়ে যাবো। এটা এমন একটা সেকশন অফ মার্কেট, কারণ এটা তৈরি করা হয়েছে ট্রেড করার জন্য নয়, এটা তৈরি করা হয়েছে তোমাকে সেভ করার জন্য, সেফ রাখার জন্য, যাতে তোমার কোনো সমস্যা না হয়। তোমার 10 লাখ টাকার পোর্টফোলিও, মার্কেটে ক্র্যাশ এলো, তুমি তো
10 লাখ টাকাটা 7 লাখ টাকা হয়ে যাবে। সেইটা থেকে প্রোটেক্ট করার জন্য এটা তৈরি হয়েছিল। কিন্তু এটা আজকে আমরা এখন ইন্ডিয়াতে সব থেকে বেশি ট্রেড হয়, গোটা ওয়ার্ল্ডে সব থেকে বেশি অপশন ট্রেড বোধহয় ইন্ডিয়াতে হয়। সো যেহেতু অপশন ট্রেড খুব ইজিলি করা যায়, 2000-4000 টাকা নিয়ে খুব ইজিলি নামা যায়, তাই রিটেল পার্টিসিপেশন বাড়ছে। এবং এর ফলে কি হচ্ছে, বেশিরভাগ 89% রিটেল পার্টিসিপেন্ট তো লস করেছে। গত বছরই ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিয়েছে 89%। 95% হচ্ছে মার্জিনাল কস্ট টু কস্ট, আর 5% হচ্ছে রিজনেবল ইনকাম করেছে, মানে এফডি থেকে বেশি ইনকাম করেছে। 11% লাভ করেছে, মানে 1 টাকা হলেও লাভ করেছে। তাহলে এই এই যদি আমাদের রেশিও হয়, তাহলে এটা এখানে কামাচ্ছে কারা? যারা বড় পার্টিসিপেন্ট, যারা অ্যাকচুয়ালি হেজ করে কাজ করছে, যারা অ্যাকচুয়ালি হেজ করার জন্যই অপশনটাকে ইউজ করছে, বা যারা বড় ক্যাপিটাল নিয়ে শুধু অপশনটাকেই করছে, যেমন সুভাষিস পানির মতো লোক, বা এরকম বড় বড় যারা ভালো কাজটা শিখেছেন, তারা এখান থেকে ইনকামটা করছেন। এবং পার্টিসিপেশন যত বাড়বে তাদের ইনকাম কিন্তু সত্যিই বাড়বে। এই হলো একদম ভেরি বেসিক আইডিয়া। আমি এটা নিয়ে ভাবতে বলবো সবাইকে। এর পরের দিন আবার ওটা নিয়ে একটু আলোচনা করব, একটু একটু করে আমরা এটাকে বাড়াবো। এবার কেউ ভাবলো যে না, এটা দামটা, এর দামটা কমে যাবে, এর দামটা কমে যাবে, এখন যা চলছে 2716 থেকে কমে যাবে। তাহলে যে আমাকে বেচেছে 2720 এটা, যে আমি আমি কিনতে চাইছি মানে দাম বাড়বে বলে কিনছি, তাহলে যে বেচছে সে কি জন্য বেচছে? সে নিশ্চয়ই ভাবছে যে দামটা কমে যাবে বলে। তাহলে তার ক্ষেত্রে ভালো কখন হবে? যদি দামটা নিচে নেমে যায়, উপরে উঠে গেলে তার তো লসই হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি লাভ করে তারাই যারা সেল করে, মানে অ্যাকচুয়ালি লাভ করে বলবো না, বেশিরভাগ লাভ করে। যে বুদ্ধিমান হবে, যে যার কাছে টাকা, বুদ্ধিমান হবে থেকে বলা ভালো কথা, ভালো কথা বলা উচিত, যে সেটা হচ্ছে যে যিনি চাইবেন যে আমার যার ক্যাপিটাল বেশি, সে চাইবে ঠিক আছে, ও বলছে 2720 যাবে না, 2720 থেকে বেশি হবে, আমি বললাম 2800 যাবে না। একজন সেলার ভাবলো বাড়ুক আর কমুক, আমার এই আইডিয়াটা আছে যে 2800 টাকায় পার বস্তা যাবে না, যাবে না। সে বললো না নিচে যাবে না উপরে যাবে, সে কিছু ভাবছে না। সে ভাবছে দাম যাই হোক 2800-র উপরে যাবে না। আমরা বলি না মাঝে মাঝে পেঁয়াজের দাম বাড়ছে, রসুনের দাম বাড়ছে, এরকম হয় তো। সে ভাবলেন যে 2800 টাকা পার বস্তার উপরে যাবে না। সে কি করবে? যে ভাববে 2800 টাকার উপরে যাবে না, সে 2800 টাকা কল বলে ওটাকে, সেল করে দেবে। উপরে যাবে না তাহলে কল সেল করতে হয়, নিচে যাবে না ভাবলে পুট সেল করতে হয়। এর নিচে যাবে না মানে এটা হচ্ছে বেস, এটা বেস, এই বেসের নিচে যাবে না, তাহলে এটাকে পুট সেল করে দিতে হবে। আর উপরে গেলে কল সেল। কল পুট কনসেপ্টটা সুমন কোথাও স্টাডি করেছে, কোথাও পেয়েছে, আর আমি একটা জায়গা থেকে ভেবেছি এরকম। কল মানে বাড়বে ভাবলে আমরা কল কিনি, যদি ভাবি কোনো একটা আন্ডারলাইং এর দাম বাড়বে, আন্ডারলাইং মানে এখানে রিলায়েন্স বা ধানের বস্তা, দাম যদি বাড়বে মনে করি, তাহলে আমরা কল কিনবো। সি কেন বলা হয়? ই ফর ইউরোপিয়ান, ই ফর ইউরোপিয়ান, আমাদের ইউরোপিয়ান অপশন ট্রেড হয় আমাদের ইন্ডিয়াতে। আর সি এ ফর আমেরিকান, হয়তো ভবিষ্যতে আমেরিকান অপশনও ট্রেড হতে পারে। তাহলে কল কখন কিনবো? যখন আমরা দেখবো বাড়তে পারে এরকম সম্ভাবনা নিয়ে আমি কাজ করছি। আর পুট কখন কিনবো? যখন কমতে পারে এটা নিয়ে আমরা কাজ করছি। কল আর পুট এই কনসেপ্টটা যেটা সুমন বলেছে আমাকে, সেটা হচ্ছে ও স্টাডি করে যেটা বলেছে, সে আমরা কি বলি, ওখানে তখন ট্রেড হতো, তখন স্ক্রিনে ট্রেড হতো না আমাদের মতো, এখানে কম্পিউটার ছিল না তখন, তো ওই রিং এর মধ্যে ট্রেড হতো। তাহলে কেউ বলছে 3000 টাকায় নেবে, রিলায়েন্স 3000 টাকায় নেবে, ও তখন কি বলবে এরকম, দিস ইজ কল, তো বাই বাই, নিয়ে নাও, এরকম এরকম বোঝাচ্ছে, নিয়ে নাও। আগে বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, এরকম পুট গো অ্যাওয়ে, রাইট, ইসকো জানে দো। বুঝে গেছে এই কনসেপ্টটা নেওয়ার জন্য কল মানে বাড়বে এটা ভেবে নেওয়া হয়, আর পুট কমবে ভেবে নেওয়া হয়। তাহলে কল কখন বাই করি আমরা? যখন ভাবি যে কোনো একটা আন্ডারলাইং এর দাম বাড়বে। পুট কখন আমরা বাই করি? যখন ভাবি একটা আন্ডারলাইং এর দাম কমবে। রিভার্স, পুট কখন সেল করব, কল কখন সেল করব। সেলিং কনসেপ্ট দিয়ে ভাবলে এটাকে খুব সহজে বোঝা যাবে। আমি ভাবলাম রিলায়েন্সের দাম 2720 টাকা চলছে, 2800 টাকা যাবে না, তাহলে 2800-র কল আমি সেল করব।
2800 কল আমি সেল করবো, 2800 যাবে না উপরের দিকে। আর যখন ভাববো যে এখন 2700 চলছে, 2500 যাবে না, তাহলে 2500 পুট সেল করব। এইটাকে নিয়ে আমি সবাইকে ভাবতে বলছি, পরের দিন এর পরের লেভেলটা আলোচনা করব। তাহলে এই হয়ে গেল এর বেসিক কনসেপ্টটা, এফএনও ট্রেডিং শুরুর বেসিক কনসেপ্টটা। কিন্তু আমি আবার বলছি, এতে জিরো হয়ে যেতে পারে, পুরো ক্যাপিটাল একদিনে জিরো হয়ে যেতে পারে। 10 কোটি, 15 কোটি, 20 কোটি, যে যত টাকা নিয়ে নামুক, সেটা জিরো হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। কেউ যদি ভাবে যে টাকা ওড়াবো, এখানে জিরো হয়ে যাওয়াটা একদিনের ব্যাপার না। আমাকে দিলে আমি ইজিলি উড়িয়ে দেবো, কোনো ব্যাপার না। আর এইখানে ইকুইটিতে কেউ যদি ভাবে যে এখানে আমি ওড়াবো, ইট ইজ নট পসিবল। যত টাকাই সে দিক, জিরো হওয়া অত সহজ নয়। জিরো হবেই না, মানে মোটামুটি 99% চান্স জিরো হবে না, কোনোভাবেই জিরো হবে না। যদি তখনই জিরো হবে যদি সে একটা খুব খারাপ স্টকে বা একটা স্টকে দিল যেটা খুব খারাপ সময় এসে গেল কোনো কারণে, তাও জিরো হবে না, তাও জিরো হবে না। তার, হ্যাঁ, তার মানে বুক ভ্যালু সবটা পাওয়া যাবে না আবার। বুক ভ্যালু, এই যে সেই একটা ইয়ে দেখছিলাম যে যারা প্রেফারেন্সিয়াল শেয়ার কেনে তারা পুরোটা পায়, যারা এমনি স্টক কেনে তাদেরকে 10% না 20% দেওয়া হয়, সেটা আবার ডিস্ট্রিবিউট করে দিয়ে যেটা পাবে তারপর। ওকে, আচ্ছা আমি এটাকে বলে শেষ করব, কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, লাস্ট কথা, ক্যাশেও টাকাটা জিরো হতে পারে তাদের ক্ষেত্রেই যাদের একটা একটা ব্যাগেই সব ডিম আনার অভ্যাস আছে। ডিম কিনতে গিয়ে আমি যদি একটা ব্যাগেই সব ডিম আনি এবং ডিমটা যদি ব্যাগটা যদি হাত থেকে পড়ে যায়, সব ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার যদি আমরা দুজন তিনজন বাজার গেছি, সবাই যদি আলাদা আলাদা ব্যাগে প্রত্যেকে 30টা ডিম তিনজনকে ভাগ করে দিই, তাহলে কিন্তু একজনের হাত থেকে পড়তে পারে, তিনজনের হাত থেকেই পড়বে, এটা বিশেষ বিশেষ দুর্ঘটনা, ঠিক কি না? ফলে একই স্টকে পুরোটা ইনভেস্টমেন্ট, দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা আমরা ক্লাসে অনেক আলোচনা করেছি, সেগুলো এখন আলোচনা আর করছি না। এখন এই ক্লাসটাকে আমি শেষ করব, ওই লিঙ্কেই আমি শুরু করব টেকনিক্যালস, একদম বিগিনিং, 10-15 মিনিট আলোচনা করব, করে আজকের আলোচনা শেষ করব। কিন্তু আমি এই যে আলোচনাগুলো করছি এগুলো ভেরি বেসিক। আসল কাজ, আমি আবার বলছি, মানি ম্যানেজমেন্ট। আসল কাজ হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট। এটা কেউ শিখে গেলে, কেউ যদি কিছু নাও জানে, মার্কেট কখনো তাকে মানে তাকে হতাশ করবে না, মার্কেট কখনো হতাশ করবে না। কেউ যদি মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট জানে, তাকে মার্কেট, সে এগুলো যদি ভালো করে নাও জানে, যেটাই কাজ করছে সেটার কিভাবে কাজ করতে হয় সেটা তো জানতেই হবে। সে যদি খুব বেশি কিছু নাও জানে, টেকনিক্যাল নাও জানে, সে কিন্তু মার্কেটের কাছ থেকে হতাশ হবে না, একদম গ্যারান্টিড। যাই হোক, এই ক্লাসটা শেষ করলাম। আহ হ্যাঁ, আচ্ছা, এটাকে এন্ড করতে হবে।